হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি। ইন্ডিয়ান ইকোনমিক্সের উপর 20টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এবং তার সঙ্গে থাকবে রিলেটেড প্রচুর প্রশ্ন যেগুলো সাধারণত এক্সামে আসতে থাকে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আশা করি তোমরা এর আগে 3টি সেট দেখে নিয়েছো। 3টি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট চেক করে ভিডিওগুলো দেখে নেবে, কারণ সামনের পরীক্ষাটি ক্র্যাক করতে এভাবে তোমাদের প্রিপারেশন নিলে অনেক হেল্প হবে। তাহলে শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে। আইসিআইসিআই ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়? 1948 সালে, 1955 সালে, 1971 সালে, না 1997 সালে? আইসিআইসিআই ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1955 সালে। এবার তোমরা দেখে নেবে আর্থিক বিভিন্ন যেসব ব্যাংক আছে সেগুলোর নাম ও তাদের ফুল ফর্ম এবং কত সালে তারা প্রতিষ্ঠা হয়েছিল। দেখো, আইসিআইসিআই ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যার ফুল ফর্ম, এটি প্রতিষ্ঠা হয়েছিল 1955 সালে। এটি শিল্পক্ষেত্রে ঋণ প্রদানকারী একটি ব্যাংক। আইএফসিআই ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালে। বেসরকারি শিল্পক্ষেত্রে ঋণ প্রদানকারী একটি ব্যাংক হলো এই আইএফসিআই ব্যাংক। আইডিবিআই ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, 1964 সালে প্রতিষ্ঠা হয়। সরকারি ও বেসরকারি শিল্পক্ষেত্রে ঋণ প্রদানকারী ব্যাংক এটি। এসআইডিবিআই ব্যাংক স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, 1990 সালে প্রতিষ্ঠা। ক্ষুদ্র শিল্পক্ষেত্রে আর্থিক সাহায্য প্রদানকারী ব্যাংক। সেবি, সেবিটা কি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটা হলো এর ফুল ফর্ম। এটা এক্সামে আসতে থাকে, তাই তোমাদের দেখে রাখতে হবে এটার প্রতিষ্ঠা কবে। 1988 সালে। এটি একটি অবিধিবদ্ধ সংস্থা, এটা থেকেও প্রশ্ন আসে এটি কেমন ধরনের সংস্থা, তাহলে এটা হয়ে যাবে অবিধিবদ্ধ। 1992 সালে এটি বিধিবদ্ধ সংস্থা হয়। এবার দেখো, অবিধিবদ্ধ তো ছিল, 1992 সালে এটি বিধিবদ্ধ হয়, তাই এই সালটা ইম্পর্টেন্ট। মূলধনী বাজারে বিভিন্ন অর্থনৈতিক বিশৃঙ্খলা দূর করা এই সেবির কাজ। নেক্সট প্রশ্ন দেখে নাও। ভারতীয় অর্থনীতিতে কৃষি ব্যবস্থা কোন সেক্টর বা ক্ষেত্রের অন্তর্ভুক্ত? পরিষেবা ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র, প্রাথমিক ক্ষেত্র, না কোনোটিই নয়? ভারতীয় অর্থনীতিতে কৃষি ব্যবস্থা হলো প্রাথমিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত। এই কৃষি ব্যবস্থা অর্থনীতিতে 3টি সেক্টর আছে। 3টি সেক্টর কি কি এবার দেখে নাও। প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র, পরিষেবা ক্ষেত্র। প্রাথমিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত কি কি আছে? কৃষি, পশুপালন, মাছ ধরা, বনসৃজন, এইগুলো হলো প্রাথমিক ক্ষেত্র বা প্রাইমারি সেক্টরের অন্তর্গত। সেকেন্ডারি সেক্টর বা মাধ্যমিক ক্ষেত্রের মধ্যে কি কি আছে? সরকারি ও বেসরকারি বিভিন্ন শিল্পক্ষেত্র এবং তার উৎপন্ন বিভিন্ন যে মূলধন, সেগুলো হচ্ছে মাধ্যমিক ক্ষেত্রের মধ্যে পড়ছে। পরিষেবা ক্ষেত্র, পরিষেবা ক্ষেত্র টার্সিয়ারি সেক্টর, দেশের ব্যবসা বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, স্থাবর সম্পদ, স্বাস্থ্য ও শিক্ষা, এগুলো সবই রয়েছে পরিষেবা ক্ষেত্রের মধ্যে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্য প্রথম জিএসটি বিলটি সমর্থন করে? দেখো, জিএসটি সম্পর্কিত প্রচুর প্রশ্ন এক্সামে ঘুরিয়ে ফিরিয়ে আসে, তোমাদের প্রত্যেকটা প্রশ্নই কভার করতে হবে। প্রথম জিএসটি বিল সমর্থন করে কে? অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসাম, না তেলেঙ্গানা? এটার উত্তর হয়ে যাবে ভারতের মধ্যে প্রথম জিএসটি সমর্থন করে আসাম। এবার দেখো, জিএসটির পুরো নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বারবার এক্সামে এসে গিয়েছে এবং আসার চান্স এর খুবই থাকে। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে? অর্থমন্ত্রী। জিএসটি তে ডিজিট আছে কয়টি? 15টি। প্রথম যে দেশে জিএসটি চালু হয়, 1954 সালে প্রথম চালু হয়েছিল ফ্রান্সে। আর ভারতে প্রথম জিএসটি চালু হয় 2017 সালে 1 জুলাই। ভারতের সব থেকে বেশি জিএসটি ট্যাক্স স্ল্যাব আছে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 101তম সংবিধান সংশোধনীতে জিএসটি বিল কার্যকর হয়েছিল। আর জিএসটি কি ধরনের কর? এটি হলো একটি অপ্রত্যক্ষ বা পরোক্ষ কর। জিএসটি স্ল্যাব গুলো একবার দেখে নাও। 4%, 5%, 12%, 18%, 28%, এইগুলো পরীক্ষায় আসে। প্রত্যেকটি প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিও শেষে পিডিএফটি ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করবে। টেলিগ্রাম চ্যানেলে আমি পুরোপুরি ফ্রিতে এই পিডিএফটি তোমাদেরকে দিচ্ছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটা দেখো। পরের প্রশ্ন হলো,
নিম্নের কোন দেশকে প্রথম বিশ্বের দেশ বলা হয়? জাপান, রাশিয়া, ভারত না গ্রেট ব্রিটেন? প্রথম বিশ্বের দেশ হলো জাপান। এবার দেখো, প্রথম বিশ্বের দেশ বলতে আর কোন কোন দেশকে বোঝাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ইংল্যান্ড, এইগুলো হলো প্রথম বিশ্বের দেশ। দ্বিতীয় বিশ্বের দেশ সোভিয়েত রাশিয়া, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড। এবার তৃতীয় বিশ্বের দেশ কোনগুলো? এই প্রথম বিশ্ব ও দ্বিতীয় বিশ্বের দেশ ছাড়া যত স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশ আছে সেগুলো হলো তৃতীয় বিশ্বের দেশ। ভারত, আরব আমিরশাহী, কুয়েত, মরিশাস, পেরু, ইজিপ্ট, বলিভিয়া, এগুলো সবই হলো তৃতীয় বিশ্বের দেশ। এবার দেখো, তৃতীয় বিশ্বের দেশের মধ্যেও সব থেকে উন্নয়নশীল দেশ কোনটা আছে? আরব আমিরশাহী, কুয়েত, এগুলো হচ্ছে সব থেকে উন্নয়নশীল দেশ তৃতীয় বিশ্বের দেশের মধ্যে। চলে যাচ্ছে নেক্সট প্রশ্ন। এশিয়া মহাদেশের সবচেয়ে পুরানো স্টক এক্সচেঞ্জের নাম কি? অপশন হলো বিএসই, এনএসই, সিএসই না পিএসই। দেখো, বিভিন্ন স্টক এক্সচেঞ্জ আছে, তাদের মধ্যে থেকে এশিয়া মহাদেশের সবচেয়ে পুরানো স্টক এক্সচেঞ্জ হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই। বর্তমানে ভারতে মোট 24টি স্টক এক্সচেঞ্জ আছে। তাহলে জেনে গেলে কটি স্টক এক্সচেঞ্জ মোট আছে? 24টি। আর পুরানো হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটি কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1875 সালে। ভারতের সব থেকে ভারতের সর্ববৃহৎ স্টক এক্সচেঞ্জ যে, সেটার নাম কি? সেটার নাম হলো এনএসসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এটা কবে প্রতিষ্ঠা হয়? 1992 সালে। ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টক এক্সচেঞ্জ কি? বোম্বে স্টক এক্সচেঞ্জ। যেটা হচ্ছে এশিয়া মহাদেশে পুরানো, সেটা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টক এক্সচেঞ্জ। তাহলে এটার সালটা তোমরা দেখে রেখেছো, এই দুটো সাল খুবই গুরুত্বপূর্ণ। বিএসই এর সূচক কি? মানে কি কি সূচকে এই পরিমাপ করা হয় বোম্বে স্টক এক্সচেঞ্জের? বিভিন্ন মূল্য নির্ধারণ করার যে সূচকগুলি হলো বিএসইর সেন্সেক্স, ডোলেক্স, আরো কিছু আছে যেগুলো ইম্পর্টেন্ট এক্সামে আসে, আমি সেগুলোই দিলাম। এনএসই সূচক কি? নিফটি। নিফটির দ্বারা এর মূল্য নির্ধারণ করা হয়। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের সর্ববৃহৎ সরকারি ব্যাংকের নাম কি? ব্যাংক অফ বরোদা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক না ব্যাংক অফ ইন্ডিয়া? বর্তমানে ভারতের সর্ববৃহৎ সরকারি ব্যাংকের নাম হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের সর্ববৃহৎ সরকারি ব্যাংকের নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা জেনে নিয়েছি। এটা কবে প্রতিষ্ঠা হয়? 1955 সালে। মুম্বাই, মুম্বাই হলো এর সদর দপ্তর। ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংকের নাম কি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। 1894 সালে প্রতিষ্ঠা হয়। এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। আর ভারতের তৃতীয় বৃহত্তম সরকারি ব্যাংকের নাম ব্যাংক অফ বরোদা। 1908 সালে এটির প্রতিষ্ঠা হয়। ভাদোদরাতে, বরোদা, সেটা হচ্ছে এর সদর দপ্তর। ভারতের প্রথম ব্যাংকের নাম কি? ব্যাংক অফ ক্যালকাটা হলো ভারতের প্রথম ব্যাংক। বর্তমানে এই ব্যাংকের নাম কি হয়েছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের প্রাচীনতম ব্যাংকের নাম কি? এলাহাবাদ ব্যাংক। এটা হলো ভারতের প্রাচীনতম ব্যাংক। ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকের নাম কি? ব্যাংক অফ হিন্দুস্তান। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংকের নাম কি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ভারতের প্রথম রিজিওনাল রুরাল ব্যাংকের নাম কি? প্রথমা গ্রামীণ ব্যাংক। দেখো, কতগুলো প্রশ্ন তোমরা একটা ভিডিওর মাধ্যমে একটা প্রশ্নের সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে, তোমরা খুবই হেল্প পাবে। পরের প্রশ্ন হলো, ভারতের বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে কে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থ মন্ত্রক না এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া? ভারতের বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্বের নাম কি? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। পরে দেখো, এর সাথে কি জেনে নেওয়া যাক। ভারতের টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে কার উপরে? রিজার্ভ ব্যাংকের উপরে। রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়? 1935 সালে। এবং জাতীয়করণ হয়েছিল কবে? সেটা হয়ে যাবে 1949 সালে। ভারতে 100 টাকার নোটে স্বাক্ষর করে কে? ভারতে 100 টাকার নোটে স্বাক্ষর করে আরবিআই। আরবিআই এর গভর্নর। আরবিআই এর হেডকে কি বলা হয়? গভর্নর। এটাও মনে রাখবে, এই গভর্নর কথাটা তোমাদের মনে রাখতে হবে। আরবিআই এর হেডকে বলা, এটাও পরীক্ষাতে আসে। আরবিআই সর্বাধিক কত টাকার নোট ছাপাতে পারে? 2000 টাকা পর্যন্ত নোট আরবিআই ছাপাতে পারে। কেবলমাত্র ভারতে 1 টাকার কাগজি মুদ্রার ক্ষেত্রে এটা যোগান দিয়ে থাকে ভারত সরকারের অর্থ মন্ত্রক। তাই এখানে আরবিআই এর কোনো ভূমিকা নেই। ভারতের রাজস্ব নীতি প্রণয়ন করে কে? অর্থ দপ্তর। বিভিন্ন দেশের অর্থ বিনিময়ের
হার নিয়ন্ত্রণ করে বিভিন্ন দেশের সর্বোচ্চ ব্যাংকগুলি। ভারতের স্টক মার্কেটের প্রধান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কে? সেবি। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন কবে স্থাপিত হয়? 1942 সালে, 1950 সালে, 1947 না 1951 সালে? ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন স্থাপিত হয়েছিল 1950 সালে, 1950 সালে। বা এই পরিকল্পনা কমিশনের আরেকটি নাম কি? যোজনা কমিশন একে বলা হয়। এই যোজনা কমিশন তাহলে গঠন হয়েছিল কবে? 1950 সালে 15ই মার্চ এই যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল। ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে? ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে আছেন? জওহরলাল নেহেরু। পরিকল্পনা কমিশনের দ্বিতীয় চেয়ারম্যান VT কৃষ্ণম আচারি। নীতি আয়োগ কবে গঠিত হয়? এই নীতি আয়োগ 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগ গঠিত হয়েছিল। এই পরিকল্পনা কমিশন পরে চেঞ্জ হয়ে এই নীতি আয়োগ হয়। তাহলে এর সালটাও মনে রাখতে হবে। নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? পদাধিকারী বলে প্রধানমন্ত্রী হন এই নীতি আয়োগের চেয়ারম্যান। NITI বা নীতি আয়োগের নীতির ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া হল এর ফুল ফর্ম। নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান কে আছে? সুমন বেরি। জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয়েছিল কবে? 1952 সালে। এটাও খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন কে? এটা করেন জাতীয় উন্নয়ন পর্ষদ। ভারতের মনিটারি পলিসি কমিটি গঠিত হয় কবে? 2015 সালে। ভারতীয় অর্থনীতি থেকে খুব কমই প্রশ্ন আসে, কিন্তু যেগুলো আসে খুবই সিলেক্টিভ আসে। তোমরা ভালো করে কয়েকটি ভিডিও দেখো, তোমাদের পুরোপুরি তোমাদের এক্সামে ক্লিয়ার হয়ে যাবে। এই টপিকগুলো থেকে এই প্রশ্নগুলোই আসে। ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ কমিশন সংক্রান্ত তথ্য আছে? 280 ধারা, 282, 284 না 382 নম্বর ধারায় অর্থ কমিশন সংক্রান্ত তথ্য আছে 280 নম্বর ধারায়। এবার দেখো অর্থ কমিশন গঠিত হয় কবে? 1951 সালে অর্থ কমিশন গঠিত হয়। অর্থ কমিশন গঠন করে কে? রাষ্ট্রপতি। অর্থ কমিশনের সাংবিধানিক কাঠামো দেখো, চেয়ারম্যান ও রাষ্ট্রপতি দ্বারা একজন সভাপতি ও 4 জন সদস্য নিয়ে এই অর্থ কমিশন গঠিত হয়। অর্থ কমিশনের নিয়োগ হয় কত বছর অন্তর? 5 বছর অন্তর অর্থ কমিশন নিয়োগ হয়। অর্থ কমিশনের কাজ কি? অর্থ কমিশনের কাজ হলো কেন্দ্রশাসিত রাজ্য ও প্রাদেশিক রাজ্যের মধ্যে রাজস্ব বিতরণ করা। 15তম অর্থ কমিশনের সুপারিশ প্রযোজ্য কত সাল থেকে কত সাল পর্যন্ত? 2021 থেকে 2026 সাল পর্যন্ত। এখনো পর্যন্ত অর্থ কমিশন প্রতিষ্ঠিত হয়েছে কবার? 15 বার অর্থ কমিশন প্রতিষ্ঠিত হয়েছে, মানে 15টি অর্থ কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন, ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস কোথায় অবস্থিত? দেখো নাসিক, দেওয়াস, মহীশূর না হায়দ্রাবাদ? ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস এটি প্রতিষ্ঠা হয়েছিল বা এটি অবস্থিত নাসিক, যেটা মহারাষ্ট্রে রয়েছে। দেখো মিন্স কোথায় আছে? মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ ও নয়ডাতে এই 4টি শহরে মিন্স আছে। এটি কি করে? এই মিন্সে কি করা হয়? যে কোনো মূল্যের খুচরা পয়সা এখানে তৈরি হয় বা ছাপানো হয়। সিকিউরিটি পেপার কোথায় আছে? সিকিউরিটি পেপার প্রেস আছে হোসাঙ্গাবাদ, মধ্যপ্রদেশে। এখানে কারেন্সি নোট ছাপানো হয়। সিকিউরিটি প্রিন্টিং প্রেস এটি কোথায় আছে? হায়দ্রাবাদ, যা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কারেন্সি নোটস প্রেস নাসিক, মহারাষ্ট্রের নাসিকে আছে। এখানে 1 থেকে 10 টাকার পর্যন্ত নোট ছাপানো হয়ে থাকে। আর ব্যাংক নোটস প্রেস এটি কোথায় আছে? দেওয়াসে। এই দেওয়াসে কত টাকার পর্যন্ত নোট ছাপানো হয়? 20 থেকে 50 টাকার পর্যন্ত নোট ছাপানো হয় এই সংস্থাতে। পরের প্রশ্ন, ভারতের প্রত্যক্ষ কর নিম্নের কোনটি? শুল্ক কর, সম্পদ কর, জিএসটি না ভ্যাট? ভারতের প্রত্যক্ষ কর হলো এদের মধ্যে থেকে সম্পদ কর। দেখো এই কর থেকে প্রত্যেকটি পরীক্ষাতেই এক্সাম আসে, বিভিন্ন করের নাম সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। তোমরা ভালো করে এটা দেখে নাও কোনটা। দেখো ভারতের কর থেকে রাজস্বের অধিকাংশে আসে। এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা দেখে রাখবে। প্রত্যক্ষ করের উদাহরণগুলো কি কি? আয়কর, উপহার কর, সম্পদ কর,
মূলধন লাভ থেকে পাওয়া কর, সিকিউরিটিজ লেনদেন কর, কর্পোরেট ট্যাক্স, এগুলো সবই প্রত্যক্ষ করের মধ্যে পড়ছে। পরোক্ষ করের কি কি উদাহরণ? বিক্রয় কর, সার্ভিস ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, কাস্টমস ডিউটি, টোল ট্যাক্স, পণ্য ও পরিষেবা কর, বিনোদন কর, আবগারি শুল্ক, এগুলো হচ্ছে পরোক্ষ করের মধ্যে পড়ছে। চলে যাচ্ছি পরের প্রশ্ন দেখার আগে বলে রাখি, WBPSC ফুড এসআই রিলেটেড প্র্যাকটিস সেট 47টি আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেখে নেবে। সেখানে আমি যেসব ইম্পর্টেন্ট সেটগুলো দিয়েছি সেগুলো প্রত্যেকটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা রিলেটেড আমি টপিক আলোচনা করে দিয়েছি, তোমাদের সামনের এক্সামের জন্য খুবই কাজে লাগবে। দেখো এইটার অপশনগুলো দেখে নাও। ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? ISO, CSO, NSSO, না এদের মধ্যে কোনোটিই নয়। ভারতের জাতীয় আয় পরিমাপ করে CSO। এবার দেখো ভারতবর্ষে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন কে? দাদাভাই নৌরোজি 1868 সালে ভারতবর্ষে প্রথম জাতীয় আয় পরিমাপ করে। ভারতের জাতীয় আয় বিজ্ঞানসম্মতভাবে পরিমাপ করে কে? VKR রাও। দেখো এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে, এটা তোমরা ভালো করে দেখে নেবে। বিজ্ঞানসম্মতভাবে বলেছে আর এটা হবে প্রথম। বর্তমানে ভারতে জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? NSO। সরকারিভাবে ভারতের জাতীয় আয় পরিমাপ করে কে? প্রশান্ত চন্দ্র মহালানবিস। জাতীয় আয় পরিমাপের তিনটি পদ্ধতির নাম কি? উৎপাদন পদ্ধতি, ব্যয় পদ্ধতি, আয় পদ্ধতি, এগুলো হচ্ছে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। দারিদ্র্য সীমা কিভাবে পরিমাপ করা হয়? এক মাসের মাথাপিছু আয়ের ভিত্তিতে দারিদ্র্য সীমা পরিমাপ করা হয়। GNPর ফুল ফর্ম কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এর অর্থ মোট জাতীয় উৎপাদন। GDPর ফুল ফর্ম কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এর মানে হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন। মাথাপিছু আয় কি বা পার ক্যাপিটা ইনকাম বলতে কি বোঝায়? এটার একটা সূত্র আছে, এটা দেখে নাও। একটি দেশের মোট জাতীয় আয় কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে গড় আয় পাওয়া যায় সেটা হলোই মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম। নেক্সট প্রশ্ন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর কে ছিলেন? শক্তিকান্ত দাস, NC সেনগুপ্ত, স্যার জেমস টেলর, না স্যার অসবর্ন স্মিথ? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর ছিলেন স্যার অসবর্ন স্মিথ। ভারতের অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন KC নিয়োগী। GSTর জনক কাকে বলা হয়? অটল বিহারী বাজপেয়ীকে। অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব হয়? এই অর্থনীতি থেকে যে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, কোন পরিকল্পনা কালে কোন বিপ্লব হয় বা কোন কি চালু হয় সেগুলো তোমাদের দেখে রাখতে হয়, প্লাস তার সালগুলো। এই খুবই গুরুত্বপূর্ণ এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি। দেখো এটার অপশন দেখে নাও, দ্বিতীয়, প্রথম, চতুর্থ, না তৃতীয়? তাহলে সবুজ বিপ্লব হয়েছিল এদের মধ্যে থেকে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে। এবার দেখো উচ্চশিক্ষার জন্য 5টি IIT প্রতিষ্ঠা হয়েছিল, এটা কোন সময়? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তোমরা নোট ডাউন করতে অনেকটা সময় চলে যায়, তোমরা PDF দেখেই পড়াশোনা করো, আমি প্রত্যেকটিরই PDF তোমাদেরকে প্রোভাইড করব। হীরাকুদ, ভাকরা নাঙ্গাল, দামোদর বাঁধ নির্মাণ হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। নীল বিপ্লব শুরু হয়েছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। গরিবি হটাও স্লোগান দেওয়া হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। ভারতে বৃহৎ শিল্পায়ন হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকীতে। সবুজ বিপ্লবের ধারণা এটা দেখে নিয়েছি তৃতীয় পঞ্চবার্ষিকীতে। ভারতে একটি মিশ্র অর্থনীতি বেছে নেয় ভারত, সেটা কখন? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। পঞ্চায়েতি রাজ কবে উদ্ভব হয়? সেটা হয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। নাবার্ড গঠিত হয় কবে? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। আর 14টি ব্যাংক জাতীয়করণ করা হয় একই সাথে, সেটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। এই 14টি ব্যাংকের নামও আমি পরবর্তীকালে অর্থনীতির যখন প্রশ্ন দেব তখন আমি প্রোভাইড করে দেবো। অনেক প্রশ্ন এখনো আছে অর্থনীতি থেকে, সেগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে দেব 20টি প্রশ্ন করে করে। পরের প্রশ্ন দেখো, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কোন তত্ত্বের ভিত্তিতে গঠিত হয়? সোলোর তত্ত্ব নির্ভর, মহলানবিস তত্ত্ব, হ্যারড ডোমার তত্ত্ব, না মহাত্মা গান্ধীর দর্শন নির্ভর? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি হয়েছিল মহালানবিস তত্ত্ব নির্ভর করে এটি গড়ে ওঠে।
এবার দেখো প্রথমটি কোনটার উপরে ভিত্তি করে, হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে গড়ে ওঠে, দ্বিতীয়টি পিসি মহলানবিস মডেল, তৃতীয় গ্যাডগিল যোজনা, একে গ্যাডগিল পরিকল্পনাও বলা হয়, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্যালডর মডেলের মাধ্যমে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডিডি ধর, এটি ডিডি ধরের নেতৃত্বে এটি হয়েছিল। পরের প্রশ্ন 16 নম্বর, কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? পিজি বান্তল, এম এস স্বামীনাথন, স্যাম পিত্রোদা না ভার্গিস কুরিয়েন? এটা আমরা প্রত্যেকেই জানি, দেখে নাও, সাদা বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়েনকে। এবার সাদা বিপ্লব কিসের জন্য হয়েছিল? দুধের জন্য। এটার ভার্গিস কুরিয়েন, এর জনক হলো ভার্গিস কুরিয়েন। নীল বিপ্লবের জনক কে? অরুণ কৃষ্ণান, এটা মৎস্য বিপ্লবের জন্য হয়েছিল। হলুদ বিপ্লবের জনক স্যাম পিত্রোদা, এটা তৈলবীজের কারণে হয়। সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথন, ধান ও গম উৎপাদনকে ঘিরে হয়েছিল। লাল বিপ্লবের জনক বিশাল তিওয়ারি, টমেটো ও মাংস উৎপাদনকে ঘিরে হয়। গোলাপি বিপ্লবের জনক দুর্গেশ প্যাটেল, এটা পেঁয়াজ ও চিংড়ির সঙ্গে যুক্ত। সোনালী বিপ্লবের জনক নির্পাক টুটেজ, মধু ও ফল সংরক্ষণের জন্য বা উৎপাদন বৃদ্ধির জন্য। রূপালী বিপ্লবের জনক কাকে বলা হয়? ইন্দিরা গান্ধীকে, ডিম উৎপাদনের জন্য। বাদামি বিপ্লব, এর জনক হলেন হীরালাল চৌধুরী, এটা চামড়ার সঙ্গে যুক্ত। প্রোটিন বিপ্লবের জনক কে? নরেন্দ্র মোদী, এটা উচ্চ কৃষি উৎপাদনকে সংক্রান্ত একটি বিপ্লব। রামধনু বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? কৃষিক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য এই রামধনু বিপ্লবটি হয়েছিল। পরের প্রশ্ন, নিচের কোনটি কেন্দ্রীয় সরকারের অধিকারভুক্ত কর নয়? দেখো আমরা আগের প্রশ্নতে দেখে নিয়েছি কোনটা প্রত্যক্ষ কর কোনটা পরোক্ষ কর, কিন্তু এখন প্রশ্নটা দেখছি কোনটা কেন্দ্রীয় সরকারের অধিকারভুক্ত নয়, মানে রাজ্য সরকারের অধিকারভুক্ত কিছু কর আছে আর কেন্দ্রীয় সরকারের অধিকারভুক্ত কিছু কর আছে, সেইগুলোর নাম আমরা আলাদা আলাদা করে পড়ে নেব। দেখো, বহিঃশুল্ক কর, আয় কর, নিগম কর না বিক্রয় কর? কেন্দ্রীয় সরকারের অধিকারভুক্ত কর নয়, বিক্রয় কর। তার মানে অধিকারভুক্ত কোনগুলো হবে? বহিঃশুল্ক, আয়কর, নিগম কর, এই তিনটে হলো কেন্দ্রীয় সরকারের অধিকারভুক্ত কর। দেখো, নিগম কর, আয়কর, বহিঃশুল্ক, সম্পদ কর। এই সম্পদ কর দেখো কৃষি ছাড়া অন্যান্য যত সম্পদের উপর থেকে কর পাওয়া যায় সেগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধিকারভুক্ত কর। আর কি আছে? ঔষধ ও প্রসাধনী সামগ্রীর উপরে কর, এটাও কেন্দ্রীয় সরকারের অধিকারভুক্ত। রাজ্য সরকার অধিকারভুক্ত কর কি কি? বিক্রয় কর, ভূমি রাজস্ব কর, মদ ও আফিম জাতীয় দ্রব্যের উৎপাদনের উপর যে শুল্ক পাওয়া যায় সেটা রাজ্য সরকারের অধিকারে আছে। কৃষি জমির উপর আয় কর ও সম্পদ কর, মানে কৃষি জমি সংক্রান্ত সমস্ত কর সেগুলো রাজ্য সরকারের অধীনে আছে। খনিজ কর, পথ কর, টোল কর, এগুলো সবই রাজ্য সরকারের অধিকারে আছে। পরের প্রশ্ন, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট কবে কার্যকর হয়? 1948, 1949 সালে, 1950 সালে না 1951 সালে? এটি কার্যকর হয়েছিল 1949 সালে। ক্রেতা সুরক্ষা আইন, এটা প্রতিষ্ঠা হয়েছিল পাশ হয়েছিল 1986 সালে। শিক্ষার অধিকার আইন পাশ হয় 2009 সালে। ইএমআরটিপি আইন চালু হয় 1969 সালে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয় 1934 সালে। এই অর্থনৈতিক সংক্রান্ত বিভিন্ন আইন বা অ্যাক্ট সেগুলো তোমাদের জেনে রাখতে হবে। আমি যে কটা ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম। দেখো, ভারতের সার্ভিস ট্যাক্স কবে চালু হয়? 1994 সালে, 1999, 2012 না 1989 সালে? ভারতের সার্ভিস ট্যাক্স চালু হয় 1994 সালে। ভারতে প্রথম ভ্যাট চালু হয় কোথায়? হরিয়ানাতে। ইন্ডিয়া পেপার মুদ্রা চালু হয় 1861 সালে। ভারতে এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস, এটি চালু হয়েছিল 1966 সালে। আজকের ভিডিওর শেষ প্রশ্ন দেখো, পরিবার পরিকল্পনা নীতি কর্মসূচি কবে গৃহীত হয়? 1950 সালে, 1952 সালে, 1986 না 1955 সালে? পরিবার পরিকল্পনা নীতি কর্মসূচিটি পরিবার পরিকল্পনা নীতি তো 1952 সালে হয়েছিল জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে। জওহর রোজগার যোজনা গ্রামাঞ্চলে বেকার সমস্যা সমাধান করতে 1989 সালে গঠন হয়। নেহেরু রোজগার যোজনা শহরাঞ্চলে বেকার সমস্যার সমাধান।
মিড ডে মিল স্কিম হয় 1995 সালে, এটা খুবই গুরুত্বপূর্ণ, মূলত প্রাথমিক স্তরে শিক্ষায় পড়ুয়াদের উৎসাহ প্রদান করতে। অপারেশন ব্ল্যাকবোর্ড হয় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য। জাতীয় সাক্ষরতা অভিযান হয় 1988 সালে সাক্ষরতার হার বৃদ্ধির জন্য। সর্বশিক্ষা অভিযান হয় 2000 সালে 6 থেকে 14 বছরের শিশুদের 5 বছর পূর্তি করা হয়। নির্মল ভারত অভিযান 2012 সালে হয়েছিল গ্রামাঞ্চলে স্যানিটেশনের ব্যবস্থা করতে। আর স্বচ্ছ ভারত অভিযান কবে হয়েছিল? 2014 সালে। 2019 সালের মধ্যে সমস্ত পরিবারের স্যানিটেশন ব্যবস্থা সম্পন্ন করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়। নমামি গঙ্গা কর্মসূচি 2015 সালে হয়েছিল গঙ্গা নদীকে নিরাপদ ও নির্মল করতে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের মনে হয় এই প্রশ্নগুলো এভাবে তোমরা মুখস্থ করলে তোমাদের হেল্প হবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে তোমরা ভিডিওটা হারিয়ে না ফেলো। তোমাদের সামনে প্রথমেই নোটিফিকেশনটি চলে যাবে। তাহলে শেষ করছি আজকের ভিডিওটা, এবং শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।